আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা গণিত যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের অঙ্কগুলো সচরাচর কেমন ধরনের হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনাকে এমন কিছু একটা মান দিয়ে দিবে যেটা বলবে এরকম যে 20টি খাতার দাম যদি এত টাকা হয় তাহলে 30টি খাতার দাম কত। মানে আপনাকে একটা ইনফরমেশন দিয়ে আপনাকে আরেকটা ইনফরমেশন তারা জানতে চাইবে। তো এই রকম অঙ্কগুলোই হচ্ছে আমাদের ঐকিক নিয়মের বলা হয় এবং এই অঙ্কগুলো হয়ে থাকে তিনটা ধাপে। সাপোজ আমি যে প্রশ্নটাই আপনাকে এখন বললাম সেটা যদি ধরি, আমি যদি এখানে আপনাকে বলি যে 20টি কলমের দাম 80 টাকা, 20টি কলমের দাম 20টি কলমের দাম 80 টাকা। আপনাকে প্রশ্ন হলো 20টি কলমের দাম যদি 80 টাকা হয় তাহলে 25টি কলমের দাম কত। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদেরকে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে 20টি কলমের দাম 80 টাকা, অতএব একটি অতএব একটি কলমের দাম। দেখেন 20টি কলমের দাম যত হবে একটি কলমের দাম কি অবশ্যই কম হবে। তো কম মানে আমরা এখানে কি করব? ভাগ করব। কিসের সঙ্গে ভাগ করব? দেখেন খেয়াল রাখবেন যে আমাদের এই উপরের লাইনে এইখানে যেটা থাকবে আমরা এখানে হুবহু সেটাই লিখব এবং এইখানে যেটা থাকবে সেটা আমরা নিচে ভাগ আকারে লিখব। অনেক সময় স্টুডেন্টরা একটা বিষয়ে মিস্টেক করে, সেটা হচ্ছে যে কোনটা উপরে লিখবে এবং কোনটা নিচে লিখবে এটা তারা বুঝতে পারে না। তো এক্ষেত্রে আপনারা সহজেই মনে রাখবেন যে যেটা এইখানে ঠিক উপরে আছে ওইটা আমরা উপরে লিখব, ডিভাইডেড বাই উপরের লাইনের যেটা সব বামে আছে আমরা সেটা নিচে লিখব। এটা লিখলাম। এরপরে আমাদের কি বলছে? 25টি কলমের দাম। তাহলে এবার আমরা লিখবো অতএব 25টি কলমের দাম। বলেন একটা কলমের দাম যত হবে 25টা কলমের দাম কি অবশ্যই বেশি হবে? তাহলে গুণ করতে হবে। আমরা এখানে কি করব? 80 গুণিত 25 ডিভাইডেড বাই 20। মানে এই 80 ডিভাইড বাই 20 তো ছিলই, তার সঙ্গে আমি উপরে অর্থাৎ লবের জায়গাতে আমি এই 25টা গুণ করে দিব। এবার আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে কি হবে? আমি এইখানে একটা জিরো এখানে একটা জিরো আমি কেটে দিলাম। 2 একে 2, 4 দুগুণে 8। তাহলে এবার 4 দিয়ে 25কে আমাদের গুণ করতে হবে। তাহলে কত হয়? 4 25 100। তাহলে আমি এখানে পেয়ে গেলাম 100 টাকা। আমার ওইখানে জায়গা না থাকায় এখানে লিখলাম। তাহলে এইখানে যে আমি কাজটা করলাম যে 20টি কলমের দাম এত টাকা, একটি কলমের দাম এত, অতএব 25টি কলমের দাম কত, এটা যে আমি বের করলাম এটাই হচ্ছে মূলত আমাদের ঐকিক নিয়ম। এটা আমাদের বেসিক ঐকিক নিয়ম। এবং আমরা সবসময় মনে রাখবো যে আমাদের এইখানে যখন আমরা ভাগ করব একটা বিষয় চিন্তা করবেন যে 20টা কলমের দাম যত হবে একটি কলমের দাম অবশ্যই কম হবে, আর কম মানে ভাগ করতে হবে। এবং ভাগ আমাদের কখন হবে? এই ডান সাইডের উপরে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা উপরে লিখবো, ডিভাইডেড বাই এই সাইডেরটা আমরা নিচে লিখবো। এবং তার পরের লাইনে যখন আমি বেশি কলমের দাম জানতে চাইবো তখন সেখানে অবশ্যই আমাদের গুণ করতে হবে এবং এই 25টা গুণ হবে উপরে। তারপরে জাস্ট আমরা কাটাকাটি করলেই অ্যান্সারটা পেয়ে যাব। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ঐকিক নিয়মের কিছু আমরা বিস্তারিত সূত্র দেখার চেষ্টা করব। এখানে সূত্র বলতে গেলে খুব বেশি কিছু নাই, সূত্র জাস্ট অল্প দেওয়া আছে। তবে এখানে আমরা কিছু জাস্ট ওয়ার্কিং টুল বলা চলে যেগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। কি জিনিসগুলো? দেখেন যে জিনিসের সংখ্যা বাড়লে দাম বাড়ে। একটু আগে আমি যে কাজটা করেছিলাম যে একটি কলমের থেকে যখন আমি 25টি কলম করলাম তখন সেখানে আমার জিনিস যখন বাড়লো তাহলে অবশ্যই দামও বৃদ্ধি পাবে, তাই আমি কিন্তু গুণ করেছিলাম আমাদের এই নিয়ম অনুযায়ী। তেমনি যদি শ্রমিক বা সম্পত্তির পরিমাণ বাড়ে তাহলে মজুরি বা খাজনার পরিমাণও বৃদ্ধি পায়। দেখেন আপনার 20 জন শ্রমিককে আপনি যে টাকা দিবেন 30 জন শ্রমিককে কি অবশ্যই বেশি টাকা দিবেন, তাই এখানে মানুষজন বৃদ্ধি পেলে তাদের পারিশ্রমিকও বৃদ্ধি পাবে। এছাড়া কিছু ব্যতিক্রম রয়েছে। এবার আমরা আসি ব্যতিক্রম। দেখেন নির্দিষ্ট সময়ে কতিপয় লোক কোনো কাজ সম্পন্ন করতে পারলে লোক সংখ্যা দ্বিগুণ হলে সময় অর্ধেক হয়ে যায়। এটা আমরা শ্রমিকের অঙ্কের ক্ষেত্রে পাবো ঐকিক নিয়মে। কেমন? আপনাকে এরকম বলবে যে একটি কাজ 20 জন লোক যতদিনে শেষ করে 30 জন লোকের কি বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে? দেখেন আপনি আজকে লোক সংখ্যা যদি বাড়ান তাহলে আপনার কাজগুলো কিন্তু দ্রুত হবে, আর কাজ যখন দ্রুত হবে তখন অবশ্যই কম সময়ের ভেতরে কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে।
তাহলে মনে থাকবে আপনার 20 জন শ্রমিক যে কাজ 5 দিনে করতে পারে, 30 জন শ্রমিক নিলে অবশ্যই কম দিনে করবে, 3 দিনে বা 4 দিনে করে ফেলবে। তো এটা একটু মনে রাখবেন, যখন আপনি মানুষ বাড়াচ্ছেন তখন আপনার কি হচ্ছে, কাজের যে সময় সেটা কমে আসছে। ওকে, আচ্ছা। এরপরে লোক সংখ্যা অর্ধেক হলো, অর্থাৎ আপনার 30 জন লোক একটা কাজ করছিল 5 দিনে, এখন আপনি 30 জন লোক থেকে যদি লোক সংখ্যা যদি আপনি কমায় নেন, তাহলে অল্প মানুষজন কি অল্প অল্প করে কাজ করবে, তার ফলে আপনার সময়টা বেড়ে যাবে। তো এটা মনে রাখবেন যে আপনি শ্রমিক সংখ্যা যদি কমাই দেন, হ্যাঁ, আপনার কাজটা শেষ হতে বেশি দিন সময় লাগবে, এটা মনে রাখতে হবে। এবারে লোক সংখ্যা স্থির থাকলে কাজ যত বেশি সময় তত বেশি লাগে, মানে কি হচ্ছে স্যার, যে আপনার লোক সংখ্যা ঠিক আছে কিন্তু কাজের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনার সময়ও বেশি লাগবে। এগুলো হচ্ছে জেনারেল বিষয়, এগুলো আমরা সবাই জানি। এরপর কি হচ্ছে, নির্দিষ্ট বেগে কোনো পথ অতিক্রম করলে বেগ দ্বিগুণ হলে, অর্থাৎ যদি গাড়ির গতিটা যদি আপনি বাড়ায় দেন তাহলে আপনার বেগ, ঠিক আছে, এখানে সময় অর্ধেক হবে। অর্থাৎ আপনি যদি 20 কিলোমিটার পার আওয়ার বেগে যদি চলতেন, সেটা আপনি যদি 40 কিলোমিটার পার আওয়ার করে দেন, তো আগে যদি আপনার 1 ঘন্টা সময় লাগতো, এখন লাগবে প্রায় 30 মিনিট। মানে আপনি আপনার বেগ দ্বিগুণ করলেন, আপনার সময় অর্ধেক হয়ে যাবে। এবার আমরা কি বলবো, বেগ যদি 1/4 অংশ হলে সময় 4 গুণ হবে। যেমন আপনি এর আগে চলছে 40 কিলোমিটার পার আওয়ারে, সেটা আপনি 4/1 ভাগ গতিতে এখন যাচ্ছেন 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে আগে যদি আপনার 1 ঘন্টা সময় লাগতো, এখন লাগবে হচ্ছে আপনার 4 ঘন্টা। মানে আপনি যত অংশ ধীরে যাবেন আপনার তত গুণ বেশি সময় লাগবে গন্তব্যে পৌঁছাতে। ওকে, এরপর নির্দিষ্ট খাদ্যের ক্ষেত্রে লোক সংখ্যা বেড়ে যত ভাগ হয় সময় হ্রাস পেয়ে তত ভাগ হয়। যেমন আপনার একটা জায়গাতে খাবার রাখা আছে 10 জন লোকের 5 দিনের খাবার, হ্যাঁ, একটা বাড়িতে 10 জন লোক আছে, তাদের খাবার আছে 5 দিনের। এখন কথা হলো সেখানে লোক সংখ্যা যদি দ্বিগুণ হয়ে যায়, কতজন, 10 থেকে যদি 20 জন হয়ে যায়, তাহলে ওই খাবারটা কয়দিন যাবে, অবশ্যই 5 দিনের জায়গায় 2.5 দিন যাবে, ঠিক আছে না, 2 দিন এবং অর্ধেক দিন, 2.5 দিনে কি খাবার শেষ হয়ে যাবে। আবার যদি এমন হয় যে 10 জন লোকের ভিতরে 5 জনকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হলো, আর আচ্ছা কত 5 জন, হ্যাঁ, তো 10 জন লোকের যদি 5 দিনের খাবার থাকতো, তাহলে 5 জন লোক কি অল্প খাবার খাবে, অল্প খাইলে কি খাবারটা বেশি দিন পর্যন্ত থাকবে। তাহলে শ্রমিক যদি অর্ধেক হয়ে যায়, মানে মানুষ যদি অর্ধেক হয়, 10 জন থেকে যদি 5 জন হয়ে যায়, তাহলে এই খাবারটা কতদিন আমার চলবে, 5 দিনের জায়গায় 10 দিন চলবে। এটা হচ্ছে আমাদের ঘটনা, ঠিক আছে। আবার লোক সংখ্যা যদি কমে যায় তাহলে সময় বেড়ে যাবে, আমি একটু আগে যেটা বললাম, অর্থাৎ আমাদের সময় লোক সংখ্যা ছিল 10 জন, আমি করলাম অর্ধেক, তাহলে আমার খাবার যে সময় সেটা যদি 5 দিন থাকতো, সেটা দ্বিগুণ হয়ে এখন 10 দিন হবে। তাহলে চলেন এবার আমরা সরাসরি কিছু অঙ্ক প্র্যাকটিস করব। তাহলে চলেন এবার আমরা একটু একটা অঙ্ক করি। অঙ্কটা একটু দেখেন কেমন। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। ওকে, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি, খালি বালতির ওজন কত? অঙ্কটা আমরা একটু জেনারেল নলেজে দেখি। আমাদের একটা বালতি আছে, এটা এত দূর পর্যন্ত যদি লোড থাকে পানিতে, তাহলে এটার ওজন হচ্ছে 12 কেজি। এটা ওজন কত? 12 কেজি। এখন বলতেছে যে বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন 7 কেজি, অর্থাৎ এত দূর পর্যন্ত আমাদের 7 কেজি। এবং এখানে কি দাঁড়াচ্ছে, তার মানে আমি অর্ধেক পানি ফেলে দিয়েছি, তাই তো দাঁড়াচ্ছে। তাহলে দেখেন একটা বালতিতে সম্পূর্ণ পানি সহ আমার বালতির ওজন ছিল 12 কেজি, এখান থেকে আমি অর্ধেক পানি ফেলে দিলে আমার এখন যে ওজনটা থাকছে সেটা হচ্ছে 7 কেজি। তাহলে আমি কতটুকু পানি ফেলে দিলাম বলেন তো? আগে ছিল 12 কেজি, এখন আছে 7 কেজি, তাহলে আমি পানি ফেলে দিয়েছি হচ্ছে 12 বিয়োগ 7 সমান সমান 5 কেজি। তার মানে আমি 5 কেজি পানি ফেলে দিয়েছি। এখন কথা হলো এর এখানে কি বলেছে, বালতির অর্ধেক পানি ভর্তি হলে, তার মানে আমি অর্ধেক পানি ফেলে দিয়েছি, আমি যতটুকু ফেলে দিয়েছি তার ওজন 5 কেজি, তার মানে আমার বালতির অর্ধেক পানির ওজন কত? 5 কেজি। তাহলে বাকি অর্ধেক পানির ওজন কত? সেটাও 5 কেজি।
কিন্তু আমার এখানে বলা আছে 7 কেজি, ওজন দাঁড়ায় 7 কেজি, কিন্তু আমি জানতে পারছি অর্ধেক পানির ওজন 5 কেজি, তাহলে 7 কেজি কেমনে হয়? অবশ্যই এখানে বাকিটা ওজন বালতির। তাহলে আমাদের ঘটনাটি এরকম যে অর্ধেক পানি সহ বালতির ওজন যদি হয় 7 কেজি এবং শুধু অর্ধেক পানির ওজন হয় 5 কেজি, তাহলে বালতির ওজন কত? বালতির ওজন হবে 7 - 5 = 2 কেজি। তাহলে আমাদের এখানে কি বলতেছে যে খালি বালতির ওজন কত? খালি বালতির ওজন হবে 2 কেজি। খুবই সহজ একটা অঙ্ক। একটা বালতিতে সম্পূর্ণ পানি সহ বালতির ওজন দাঁড়াচ্ছে 12 কেজি। আমাকে বলছে যে অর্ধেক পানি সহ বালতির ওজন 7 কেজি, তার মানে দাঁড়াচ্ছে আমি অর্ধেক পানি ফেলে দিয়েছি। আমি কতটুকু পানি ফেলেছি? 5 কেজি। আমাকে বলছে যে আমি যতটুকু ফেলে দিয়েছি সেটাও যদি 5 কেজি হয়, তাহলে বালতিতে যে অর্ধেক পানি আছে সেটাও 5 কেজি হবে, কিন্তু এখানে দেওয়া আছে 7 কেজি, তার মানে বাকিটা ওজন বালতির। তাহলে 7 কেজি থেকে আমি অর্ধেক পানি 5 কেজি যদি বাদ দিই, যেটা আমার বালতিতে আছে সেটার জন্য বাদ দিই, তাহলে আর কত কেজি থাকছে আমার কাছে? 2 কেজি। সেই 2 কেজি হচ্ছে আমাদের বালতির ওজন। আমার এখানে সেটাই জানতে চেয়েছে। আমরা এবার নেক্সট একটা অঙ্কে চলে যাব। আমাদের এখানে নেক্সট একটা অঙ্ক কি বলতেছে দেখেন, 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান, অর্থাৎ 15টা ছাগলের যে মূল্য 3টা গরুর মূল্য তাই। এখন বলছে 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? খুবই সহজ অঙ্ক, আমরা এটা এইভাবে করব যে 15টি ছাগলের মূল্যের পরিবর্তে আমাদের 3টা গরুর মূল্য, তার মানে 15টার পরিবর্তে কয়টা পাবো? 3টা পাবো। তাহলে এখানে একটু একটা বিষয় যদি আমরা এখানে দেখি যে 15টি ছাগল সমান 3টি গরু। একটি ছাগল সমান সমান কি? ছাগল যদি একটা হয়, গরুও কম হবে, কম মানে ভাগ, আর ভাগ মানে এখানে 3 আছে, আমি এখানেও 3 লিখবো, আর এখানে 15, এই 15টা আমি এখানে লিখবো। এরপর এখানে কি হচ্ছে? 20টি ছাগল, 20টি ছাগল সমান সমান কি হবে? 3 গুণিত এই যে 20, এখানে 20 হবে, ডিভাইডেড বাই 15। 3 একে 3, 3 5 15, 5 একে 5, 4 5 20। তাহলে আমাদের আছে কি 4, অর্থাৎ 4টি গরু। তাহলে আমি 20টি ছাগলের পরিবর্তে পাবো 4টি গরু। আমার ক নম্বর সঠিক উত্তর। তাহলে এখানে জাস্ট কি করবো? একদম সিম্পল। 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান, তাহলে 20টা ছাগল করতে কয়টা গরু পাবো? আমি এটাকে এইভাবে লিখবো যে 15টি ছাগল সমান সমান 3টি গরু, অর্থাৎ একটি ছাগল সমান সমান 3/15টি গরু, অর্থাৎ 20টি ছাগল সমান সমান, ক্যালকুলেশন করলাম যে 15 × 20/15 সমান সমান 4টি গরু। এরপরে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করব, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা আমাদের কি বলতেছে, যদি 20 জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে 30 দিনে, দেখেন অর্ধেক করতে পারে, তার মানে সম্পূর্ণ করতে পারে কয় দিনে? অবশ্যই 30-এর দ্বিগুণ সময় লাগবে, মানে 60 দিন। তাহলে এটা একটু মনে রাখবো, 20 জন লোক একটি কাজের সম্পূর্ণ করতে পারে 60 দিনে, তবে ওই একই কাজ 50 দিনে করতে অতিরিক্ত কতজন লাগবে? তাহলে একটা বিষয় একটু দেখেন যে আমি এখানে কি ধরবো? অর্ধেক কাজ করে 30 দিনে, তাহলে আমি ধরে নিলাম সম্পূর্ণ কাজ করে 60 দিনে। তো আমি এটা এইভাবে লিখবো। এবার এখানে বলছে ওই একই কাজ 50 দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে। এক্ষেত্রে আপনাকে আমি একটা ট্রিক শিখাই দিই। এখানে বলছে কতজন লোক লাগবে। আমাদের যদি লোক জানতে চাই উত্তর, তাহলে আমরা আমাদের অঙ্কের লোক রাখবো ডান সাইডে। কেমন? এখানে হচ্ছে 20 জন লোক করতে পারে 60 দিনে, তাহলে আমি এখানে কি লিখবো? 20 জন লোক করতে পারে 60 দিনে? না, আমি এখানে লিখবো যে 60 দিনে করে 20 জন। আমি এটা জনটা এই সাইডে লিখবো। কেন আমি এই সাইডে লিখবো? কারণ আমরা যাবতীয় ক্যালকুলেশন করি ডান সাইডে, এবং আমাদের উত্তর জানতে চেয়েছে কতজন লোক লাগবে। তো আমাদের যেটা জানতে চাইবে আমরা সেটা ডান সাইডে কাজ করব। তাই আমরা কথাটা একটু ঘুরাই লিখলাম। 20 জন একটা কাজ করতে পারে 60 দিনে, এটা আমরা না লিখে লিখলাম 60 দিনে করে 20 জন। এবারে দেখেন কত ইজি হয়ে যায়। 60 দিনে করে 20 জন, অতএব একদিনে করবে অবশ্যই। ক্ষেত্রে কি একটা বিষয় একটু মনে রাখবেন যে 60 দিনে যদি করে 20 জন, তাহলে একদিনে যদি একটা কাজ যদি কমপ্লিট করতে হয় অবশ্যই বেশি মানুষ লাগবে। আমরা কি বলেছি? আমাদের সময় যদি কমে যায় মানুষ বাড়বে। কথাটা বুঝছেন? এই ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলেন।
60 দিনে একটা কাজ করতে পারে, একটা কাজ কমপ্লিট করতে পারে 20 জন, তাহলে একদিনে কমপ্লিট করবে কতজন? অবশ্যই বেশি। তাহলে আমরা এখানে লিখবো 20 গুণিত 60 জন। বুঝছেন? ওকে। এরপর এখানে বলতেছে 50 দিনে করতে। দেখেন 50 দিনে কি মানুষ কম লাগবে? হ্যাঁ, একদিনে যতজন লাগছে 50 দিনে কি কম। তাহলে এবার আমরা কি করবো? 50 দিনে একটা কাজ কমপ্লিট করে 20 গুণিত 60 ডিভাইড 50। তাহলে এবার আমরা এখানে কি করবো দেখেন, আমরা এক্ষেত্রে এই 0, আচ্ছা এদিকে হচ্ছে 50 আছে, তাহলে আমরা এখানে যদি একটা কাজ করি, যে এদিকে 0, এক্ষেত্রে 0 আমরা কেটে দিলাম, এদিকে হচ্ছে 5, 5 12 60, 12 দুগুণে 24 জন। তাহলে একটা কাজ যদি আমাকে 50 দিনে কমপ্লিট করতে হয়, তাহলে আমার মানুষ লাগবে 24 জন, কিন্তু আমার এখানে মানুষ কাজ করছে 20 জন। এখন বলছে অতিরিক্ত কতজন লাগবে? তাহলে বুঝেন, আমার এখন কাজ করছে 20 জন, আমার টোটাল দরকার 24 জন, তার মানে আমার অতিরিক্ত দরকার 4 জন। এই 24 জন থেকে এই 20 জন আমরা বাদ দিব, তাহলে আমরা পেয়ে যাবো অতিরিক্ত কতজন লাগবে? আমাদের অতিরিক্ত লাগবে 4 জন। কিন্তু প্রশ্ন যদি এখানে বলতো যে 50 দিন শেষ করতে মোট কতজন লাগবে, এক্ষেত্রে যদি অতিরিক্ত কথাটা যদি না থাকতো, তাহলে আমাদের উত্তর হতো 24। তখন আমরা অ্যান্সার করতাম কি জানেন, যে 50 দিনে একটা কাজ কমপ্লিট করতে শ্রমিক লাগে 24 জন, সেটা আমাদের উত্তর। কিন্তু এখানে বলছে অতিরিক্ত কতজন লাগবে, তাই এই 24 থেকে আমরা এই যতজন কাজ করছে 20 জন, সেটা আমরা মাইনাস করলে উত্তর পাবো। আপনারা বুঝতে পেরেছেন? ওকে। অতিরিক্ত বললে কি করবেন, এই 50 দিন যেটা পাবেন সেটা থেকে এখন রানিং যে শ্রমিক সেটা আপনি বিয়োগ করবেন, তাহলে অতিরিক্ত পাবেন। আর এখানে যদি বলা হয় যে 50 দিনে শেষ করতে মোট কতজন শ্রমিক লাগবে, তাহলে জাস্ট এটা আমাদেরকে উত্তর করতে হবে। এবারে আমরা যে অঙ্কটা দেখব সেটা এখানে কি বলতেছে, যে একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাবার আছে, কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হয়ে গেল, নতুন ছাত্রের সংখ্যা কত? আমাদের এখানে কি জানতে চাইছে? ছাত্রের সংখ্যা। তাহলে আমরা ছাত্র রাখবো ডান সাইডে। তাহলে আমরা এখানে কি লিখবো, যে 32 দিনের খাবার আছে 15 জনের, তাহলে লিখি যে 32 দিনের খাবার, 32 দিনের খাবার 15 জনের, 15 জনের। এবারে একদিনের খাবার, দেখেন 32 দিনের খাবার যদি খায় 15 জন, তাহলে ওই খাবার যদি একদিনে কমপ্লিট করতে চায় বেশি মানুষ লাগবে, তাহলে বেশি মানুষ লাগলে গুণ করতে হবে 15 গুণিত 32 জনের। এবারে এটা যদি 20 দিনে যদি কমপ্লিট হয়ে যায় এই খাবার যদি 20 দিনে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে কি এই 20টা আমরা এখানে ভাগ করে দিব। ওকে। এবার আমরা এখানে কি করব, আমরা এখানে এবার 5 দিয়ে কাটাকাটি করব। তাহলে 5 দিয়ে কাটলে এখানে 3 5 15, এখানে 4 5 20। ঠিক আছে, 5 দিয়ে কাটাকাটি। এবার আমরা এখানে 4 1 কে 4, 4 8 32। তাহলে এবার 3 8 24। আমরা এখানে কত পেলাম? 24 জনের। তার মানে এখানে কি বলতেছে, যে 20 দিনে যদি খাবারটা শেষ হয়ে যায়, তার মানে সেই খাবারটা খেয়েছে 24 জন। এখানে বলতেছে নতুন ছাত্রের সংখ্যা কত? আগের অঙ্কের মতোই, আমার আগে ছাত্র ছিল 15 জন, কিন্তু টোটাল ছাত্র খেয়েছে 24 জন, তার মানে আমার নতুন ছাত্র এসেছে কতজন? এই 24 থেকে আমরা এই 15 মাইনাস করব, তাহলে 24 বিয়োগ 15 সমান সমান 9 জন। উত্তর হবে আমাদের 9 জন। বুঝতে পারলেন? সো আমাদের এখানে কি জানতে চেয়েছেন? ছাত্রের সংখ্যা, তাই আমরা ছাত্র রাখবো ডান সাইডে। তাহলে কি লিখবো, 32 দিনের খাবার খায় 15 জন ছাত্র, তাহলে একদিনে ওই খাবারটা কমপ্লিট করে, অবশ্যই বেশি মানুষ লাগবে একদিনে শেষ করতে হলে, তাই আমরা এখানে গুণ করব 15 গুণিত 32। এবারে বলতেছে 20 দিনে খাদ্যটা শেষ হয়ে গেছে, তাহলে আমাদের 20 দিনে খাদ্যটা কমপ্লিট করে কতজন? অবশ্যই এখানে 20 ভাগ করব, তাহলে পেয়ে গেলাম মোট 24 জন। তাহলে অতিরিক্ত কতজন এসেছে? 24 বিয়োগ আগের 15, তাহলে আমরা পেয়ে গেলাম 9 জন। এবারে আমরা একটু আরেকটা ম্যাথ সলভ যদি করি, 8 নম্বর ম্যাথটা, তাহলে দেখি কি বলতেছে। 3 দিনে একটি কাজের 1/29 মানে 29 ভাগের 1 ভাগ শেষ হয়। আমাদের এখানে কি বলতেছে দেখেন, যে 3 দিনে একটি কাজের 29 ভাগের 1 ভাগ শেষ হয়, ওই কাজের 3 গুণ কাজ শেষ করতে কত দিন সময় লাগবে? তাহলে আমরা এখানে একটা বিষয় দেখেন, যে ওই কাজের 3 গুণ শেষ করতে কতদিন সময় লাগবে। তাহলে আমাদের এখানে যদি আমরা একটু দেখি, যে 3 দিনে একটা কাজে 29 ভাগের 1 ভাগ,
তাহলে 29 ভাগের 1 ভাগ কাজ করতে যদি লাগে 3 দিন, তাহলে মোট 29 ভাগ কাজ করতে কতদিন সময় লাগবে? আমরা এখানে 29 গুণিত 3 দিব। কেন আমরা এই কাজটা করলাম বলি। 29 ভাগের 1 ভাগ কাজ করতে লাগে 3 দিন, তাহলে সম্পূর্ণ কাজটা অর্থাৎ 29, হ্যাঁ 29 গুণ কাজ করতে আমাদের কত সময় লাগবে? 29 গুণিত 3, তাহলে 3 নং 27 7 আর থেকে 2, 3 দুগুণে 6 আর 2 8, তাহলে আমাদের এখানে সময় লাগবে 87 দিন। অর্থাৎ এই কাজটা যদি আমরা সম্পূর্ণ করতে চাই তাহলে আমাদের সময় লাগবে 87 দিন। এখন বলতেছে ওই কাজের 3 গুণ কাজ করতে কতদিন সময় লাগবে, তার মানে আমাদের 87-র সঙ্গে আবার 3 গুণ করা লাগবে। তাহলে 3 7 21 1 আর থাকে 2, এদিকে 3 8 24 25 26, তাহলে 261 দিন। তাহলে আমাদের এখানে সময় লাগবে মোট 261 দিন। এখানে যদিও আবার দেওয়ার নাই, সো এখানে উত্তরটা হবে 261। তাহলে অঙ্কটা কি বলতেছে দেখেন, যে একটা কাজের 29 ভাগের, এটা দ্বারা বোঝায় 29 ভাগের 1 ভাগ করতে সময় লাগে 3 দিন। তাহলে আমরা সম্পূর্ণ কাজ অর্থাৎ এই 29 গুণ কাজটা করতে কত সময় লাগবে? 29 গুণিত 3 অর্থাৎ 87 দিন। আবার বলছে এই কাজের 3 গুণ কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে 87 গুণিত 3, তাহলে আমরা পেলাম 261। তাহলে আমাদের আজকের ক্লাস এতদূর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।